হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে আমরা নিট 2024-এর পরীক্ষার বায়োলজি পেপারটা পুরো অ্যানালাইসিস করব। কোন চ্যাপ্টার থেকে কত বেশি প্রশ্ন এসেছিল, কোন চ্যাপ্টারের ওয়েটেজ সব থেকে বেশি ছিল, কোন ধরনের প্রশ্ন বেশি এসেছিল, এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন এসেছিল কিনা, তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে নেক্সট বছরের জন্য, সেই সব নিয়ে ডিটেল আলোচনা আমি আজকে এই ভিডিওতে করব। এবার সবার আগে দেখে নিই প্রশ্নের ডিফিকাল্টি লেভেল। ইজি প্রশ্ন বটানি থেকে এসেছিল 15খানা, আর জুলজি থেকে এসেছিল 36খানা। আর মাঝারি মানের প্রশ্ন, যেগুলো মিডিয়াম ভালো একটু স্টুডেন্ট যারা একটু পড়াশোনা করেছে তারা করতে পারবে, সেটা হচ্ছে 26টা প্রশ্ন ছিল বটানির ক্ষেত্রে, আর এদিকে জুলজির ক্ষেত্রে ছিল 12খানা। তার মানে জুলজির ক্ষেত্রে ইজি কোয়েশ্চেন বেশি ছিল, আর ডিফিকাল্ট কোয়েশ্চেনও কিন্তু বটানির পার্টে বেশি ছিল। জুলজির পার্টে 2খানা ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল অবশ্যই, কিন্তু ওভারঅল দেখতে গেলে জুলজির পেপারটা অনেক বেশি ইজি ছিল বটানির তুলনায়। এবার তুমি টোটাল যদি দেখো, টোটাল বায়োলজির ক্ষেত্রে 51খানা ইজি কোয়েশ্চেন ছিল, 38টা মিডিয়াম আর 11টা ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন ছিল। এই 51টা যদি কেউ ঠিকঠাক স্টুডেন্টরা পুরোটা করে আসতে পারে, তাহলে ইন্টু 4 করে এটার কিন্তু একটা স্টুডেন্টের মোটামুটি 204 নাম্বার পাওয়ার কথা বায়োলজির ক্ষেত্রে। এবার মিডিয়াম লেভেলের যে কোয়েশ্চেনগুলো, সেগুলোও যে মানে খুব একেবারে না পারার মতন সেটা কিন্তু নয়। একটু মাথা খাটিয়ে ভাবলে, একটু ভালো করে পড়েছে যারা, তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো সবাই অ্যাটেম্প্ট করতে পেরেছে। বাট ডিফিকাল্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন ছিল, আমি নিশ্চয়ই সেগুলো নিয়েও এই ভিডিওতেই আলোচনা করে দেব। কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো কেউ যদি অ্যাটেম্প্ট না করে, তাহলে নেগেটিভ মার্কিংয়ের চান্স কিন্তু কম। তাই বারবার আমি 2025-এ যারা নিট দেবে, 26-এ যারা নিট দেবে, অবশ্যই দেখবে যে কোয়েশ্চেনটা কী ধরনের আসছে। এটা যদি একবার বোঝো, যদি তোমার মনে হয় যে তুমি পারছো না, তাহলে কিন্তু সেটা নিয়ে খুব বেশি ভাববে না, নেক্সট প্রশ্নতে চলে যাবে। এগুলোর পেছনে বেশি ভেবে যদি তুমি আবার বেশি সময় নষ্ট করো এবং কোনো ভুল মার্ক করে ফেলো, তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিংয়ের চান্সেসটাও থেকে যাচ্ছে। এবার এতক্ষণ তো আমরা দেখে নিলাম যে কি ধরনের প্রশ্ন, ইজি এসছিল না ডিফিকাল্ট এসছিল। এবার আমরা দেখি 11 আর 12-এর থেকে কতগুলো এসছিল। তোমরা যখন বিগত 5 বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করবে, এটা নিটের ট্রেন্ড। 11 থেকে কিন্তু বেশি প্রশ্ন দেয়। 11 থেকে 52% এবার প্রশ্ন এসেছে, 12 থেকে এসেছে 48%। 11 থেকে বটানিতেই এসেছে 26টা, আর জুলজিতেও এসেছে 26টা প্রশ্ন, আর ক্লাস 12 থেকে সেখানে 24টা আর 24টা প্রশ্ন এসেছে। এবার দেখো কি ধরনের প্রশ্ন এসেছে সব থেকে বেশি। সিঙ্গেল চয়েস মানে ডিরেক্ট কোয়েশ্চেন এসেছে বটানির ক্ষেত্রে 24টা, জুলজির ক্ষেত্রে 17টা। অর্থাৎ টোটাল যে কোয়েশ্চেন, তার মধ্যে 41টা প্রশ্ন কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেনই এসেছে। এবার স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, এই দুটোর মধ্যে কোনটা ভুল বা কোনটা ঠিক, বা দুটোই ঠিক কিনা বা দুটোই ভুল কিনা, এই যে এক ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্ন এসেছে 5টা 5টা করে দুটো ক্ষেত্রেই। এবার মাল্টি স্টেটমেন্টের ক্ষেত্রে, মানে মাল্টি স্টেটমেন্ট মানে তোমাকে ধরো 5খানা স্টেটমেন্ট দিয়ে দিল, তার মধ্যে খুঁজতে হবে তোমার কোনটা ভুল অথবা কোনটা ঠিক। তো সেই ধরনের প্রশ্ন এসেছিল 8টা 8টা করে দুটোর ক্ষেত্রেই। অ্যাসারশন রিজন এই বছরে বটানির ক্ষেত্রে একটাও দেওয়া হয়নি, আর জুলজির ক্ষেত্রেও সেটা খুব সামান্য, মাত্র 2খানা প্রশ্ন দেওয়া হয়েছে। এই বছরে সব থেকে বেশি প্রশ্ন এসেছে ম্যাচ দ্য কলাম থেকে। ম্যাচ দ্য কলাম এবারে প্রচুর প্রশ্ন এসেছে। বটানির ক্ষেত্রে এসেছে 13টা, আর জুলজিতে মারাত্মক লেভেলে 18টা। মানে আমি যখন কোয়েশ্চেন পেপার সলভ করছিলাম, মানে পরপর এত বেশি ম্যাচ দ্য ফলোয়িং, পরপর একটা প্রশ্ন ছেড়ে একটা ম্যাচ দ্য ফলোয়িং। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ম্যাচ দ্য ফলোয়িংয়ের প্রশ্ন কিন্তু এসেছে। যদি আমরা টোটাল নাম্বার দেখি, এখানে দেখতেই পাচ্ছ টোটাল 31খানা ম্যাচ দ্য ফলোয়িংয়ের প্রশ্ন, অ্যাসারশন রিজন 2, আর মাল্টি স্টেটমেন্ট ছিল 16খানা। তার মানে ডিরেক্ট কোয়েশ্চেনের সব থেকে বেশি এসেছিল 41টা, আর ম্যাচ দ্য কলাম এসেছিল সব থেকে, তারপরে সেকেন্ড হাইস্ট 31খানা। অ্যাসারশন রিজন জানি অনেকের ক্ষেত্রেই ভয় থাকে যে কিভাবে সলভ করব, বোঝা যাবে কিনা, কিন্তু এই দুটো অ্যাসারশন রিজন যেটা এসেছে কোয়েশ্চেন, তোমরা যারা দেখেছো তারা দেখে থাকবে যে দুটো অ্যাসারশন রিজনই কিন্তু বেশ
সোজাই এসেছে, খুব ডিফিকাল্ট লেভেলের কিছু আসেনি। আর এই ম্যাচ দ্য কলাম 31টা এলো, ম্যাচ দ্য কলামগুলো অলমোস্ট ভীষণ ইজি দিয়েছে। মানে বেশিরভাগ ম্যাচ দ্য কলামই একটা সিঙ্গেল অ্যান্সার দেখে নিলেই পরপর সবকটা তুমি করতে পারছো। মানে এইভাবে এসেছে যাতে তোমার টাইম কিল বেশি না হয়, সেই রকমই কিন্তু এসেছে। এমন নয় যে খুব ডিফিকাল্ট লেভেলের ম্যাচ দ্য কলাম এসেছে, কিন্তু নাম্বারে অনেক বেশি এসেছে। এবার 2025-26-এ যারা নিট দিচ্ছ, তা এই ট্রেন্ড যদি ফলো হয় তাহলে তোমাদের ম্যাচ দ্য কলাম কিন্তু বেশ ভালো রকম করে প্র্যাকটিস করে যেতে হবে। ম্যাচ দ্য কলাম, স্টেটমেন্ট বেস প্রশ্ন আর ডিরেক্ট প্রশ্ন তো সবসময় বেশি থাকেই। এবারে চ্যাপ্টার বেস কোয়েশ্চেন, কোন চ্যাপ্টার থেকে কত বেশি প্রশ্ন এসেছে সেইটা আমরা দেখে নিই। চলো প্রথমেই দেখবো সব থেকে বেশি নাম্বারের কোয়েশ্চেন কোথা থেকে এসেছে। বটানিতে দেখো পাঁচটা পাঁচটা করে যে প্রশ্নগুলো এসেছে, এখানে 6টা প্রশ্ন এসেছে, 6টা, 4টে। মানে এই যে জায়গাগুলো, এই যে চ্যাপ্টারগুলো, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, সেল দ্য ইউনিট অফ লাইফ, এই যে চ্যাপ্টার, এগুলো আমি আগেও বলেছি আর এখনও বলবো যে এই চ্যাপ্টারগুলো কিন্তু সব সময় খুব বেশি ইম্পর্টেন্ট। বটানির ক্ষেত্রে এই কটা চ্যাপ্টার থেকেই সব সময় অলওয়েজ খুব বেশি নাম্বারের প্রশ্ন আসে। তাই এই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়তে হবে যাতে তোমার কোনো ডিফিকাল্ট প্রশ্ন এলেও যাতে তুমি সলভ করতে পারো, সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। এই চ্যাপ্টারগুলো বারবার রিভাইজ করতে হবে তোমাদেরকে, প্রথম থেকে এখনই পড়া চালু করে দিতে হবে যাতে রিভিশনের শেষের দিকে রিভিশনের সময়টা তোমরা বেশি করে পাও। নো ম্যাটার হোয়াট এটা ক্লাস 11-এ আছে না 12-এ আছে, যেরকম এই দুটো 12-এর চ্যাপ্টার, এইটা 12-এর চ্যাপ্টার, এটা আবার 11-এর চ্যাপ্টার, এটা 11-এর চ্যাপ্টার। তো 11-এর এই দুটো চ্যাপ্টার তোমাকে সব সময় খুব বেশি করে পড়তে হবে। মানে সেল যে পার্টটা, 11-এর সেল পার্টটা থেকে বটানিতে প্রতি বছর ইউনিট, পুরো ইউনিট, সেল ইউনিটটা থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। ওই সেল ইউনিটটা তোমাদেরকে বেশ ভালো করে পড়ে যেতে হবে। এবারে দেখো 3টে কোয়েশ্চেন করে কোথায় এসেছে। 3টে কোয়েশ্চেন এসেছে অ্যানাটমি থেকে, একটা 3টে প্রশ্ন এসেছে ফটোসিনথেসিস থেকে, প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, এইগুলো থেকে 3টে করে প্রশ্ন এসেছে। মানে ওয়েটেজ কিন্তু বেশ খুব খারাপ নয়, বেশ ভালো। 3টে করে প্রশ্ন আসছে মানে যথেষ্ট ভালো। কিন্তু আবার এইখানে দেখো মাইক্রোবস থেকে বরাবরই একটু কম প্রশ্ন আসে, ইকোসিস্টেম থেকে বা নিচে দেখো প্লান্ট কিংডম থেকে। এই ক্রস দিচ্ছি ঠিকই, বাদ দিয়ে চলে যেও না আবার পরীক্ষার সময়, অবশ্যই পড়ো। কিন্তু এই যে 3টে চ্যাপ্টার বলবো, এই 3টে চ্যাপ্টার থেকে বরাবরই তুমি নিটের 5 বছরের যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, 5-10 বছরের, এগুলো থেকে বরাবরই একটু কম প্রশ্ন আসে, একটা করে অথবা দুটো করে, অথবা কখনো কখনো আসেও না। কিন্তু আমি ধরে নিচ্ছি আসবে, একটা করে হলেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি। তাই চ্যাপ্টারটা একেবারে ছেড়ে চলে যাবে না, কিন্তু চ্যাপ্টারটা এমনভাবে খুব জোর দিয়ে যে পড়ছো সেরকমটা না করলেও চলবে। কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে বটানির ক্ষেত্রে, যাতে কোনো প্রশ্ন এলে সেটা মিডিয়াম ডিফিকাল্টি লেভেল হোক, ডিফিকাল্ট হোক, আমরা করতে পারবো। এই কনফিডেন্সটা যেন তোমাদের মধ্যে থাকে। এবারে আমরা জুলজির পার্টে আসবো। বটানিটা দেখে নিয়েছি, জুলজির ক্ষেত্রে দেখো সব থেকে বেশি ওয়েটেজ, এইবারে সব থেকে বেশি প্রশ্ন এসেছে বায়োমলিকিউলস থেকে। প্রত্যেকবারই যে আসে তা নয় কিন্তু, তবে বায়োমলিকিউলস থেকে বরাবরই ভালো প্রশ্ন আসে, কিন্তু 4টে আসে, এবার 6টা চলে এসেছে। বায়োটেকের যে ইউনিট, সেইটা থেকে প্রত্যেকবার সব থেকে বেশি প্রশ্ন দেয়। দেখো এইবারও এই ইউনিট থেকে প্রায় 9টা প্রশ্ন, প্রায় না পুরো 9টা প্রশ্ন এসেছে এই একটা বায়োটেকের যে ইউনিট, দুটো চ্যাপ্টার সেখান থেকে। তো এই দুটো চ্যাপ্টার সবসময় তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। হিউম্যান রিপ্রোডাকশন ভীষণ ইম্পর্টেন্ট। মানে সব সময় চোখ বন্ধ করে হিউম্যান রিপ্রোডাকশন থেকে থেকে 5টা 6টা প্রশ্ন আসেই, 4 5 6 এই নাম্বারের মধ্যে থাকে হিউম্যান রিপ্রোডাকশন থেকে প্রতি বছর।
হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, এটা থেকেও বেশ ভালো রকম 4খানা প্রশ্ন এসেছে। ইভলিউশন একটা চ্যাপ্টার, যেটা থেকে ভালো প্রশ্ন আসে, 4টে প্রশ্ন এসেছে এই বছরেও। অ্যানিমাল কিংডম এটা আরেকটা, এটা থেকে জেনারেলি দেখবে সোজা প্রশ্ন আসে, এটা থেকে খুব ঘোরানো পেঁচানো প্রশ্ন আসে না, ডিরেক্ট প্রশ্ন আসে, কিন্তু ভালো প্রশ্ন আসে। তাই এটা কিন্তু খুব স্কোরিং চ্যাপ্টার, মানে তোমার ইজি কোয়েশ্চেনও আসবে, তোমাকে বেশি ভাবতেও হবে না, আর তুমি করেও ফেলতে পারবে। তো এই যে চ্যাপ্টারটা, এটা খুব স্কোরিং চ্যাপ্টার। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজটাও বলবো, এটা থেকেও খুব খুব ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন প্রতিবার আসে না। তো এই দুটো হচ্ছে খুব স্কোরিং চ্যাপ্টার, এইটা আর এইটা। আর বায়োমলিকিউলস থেকেও এইগুলো এইগুলো তোমাকে যে কটা গোল দাগ দিলাম, এইগুলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা চ্যাপ্টার, নো ম্যাটার হোয়াট 11 না 12, যেমন এইটা 11-এর চ্যাপ্টার আর এইটা 11-এর চ্যাপ্টার। এই দুটো 11-এর চ্যাপ্টার তোমাকে বায়োলজির খুব ভালো করে জুলজির ক্ষেত্রে পড়তে হবে। আর বাকিগুলো 12 থেকে এসেছে, কিন্তু ভীষণ ভালো করে তোমাকে পড়াটা করতে হবে। এইবার দেখো বাকি যে চ্যাপ্টারগুলো, যেগুলো থেকে জুলজির ক্ষেত্রে 2টো বা 3টে প্রশ্ন এসেছে, এগুলো কিন্তু ইন্টারেস্টিংলি কোনোটাই ফেলে দেওয়ার মতন চ্যাপ্টার নয়। যেটা আমি আগের ক্ষেত্রে বটানির ক্ষেত্রে তোমাকে বললাম, এইগুলো থেকে বরাবরই কম প্রশ্ন আসে, এগুলো থেকে 1টা 2টো করেই প্রশ্ন আসে, এগুলো তুমি খুব আহামরি না পড়লেও চলবে। কিন্তু আমি জুলজির ক্ষেত্রে যেখান থেকে 2টো করে প্রশ্ন আসে, সেইগুলো কিন্তু আমি বলতে পারবো না। তার একটা কারণ আছে, কারণ এগুলো থেকে ধরো এই বছর নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থেকে 2টো প্রশ্ন এসেছে, পরের বছর বায়োমলিকিউলটা থেকে 5টা প্রশ্ন, আর এটা থেকে 3টে প্রশ্ন আসতে পারে। তো এইভাবে না ঘুরিয়ে ফিরিয়ে দেয়। লোকোমোশন থেকে ধরো 3টে প্রশ্ন এসেছে, হরমোন থেকে 2টো প্রশ্ন এসেছে, নেক্সট বছরে হয়তো তোমাকে হরমোন থেকে 3টে দিল, লোকোমোশন থেকে 2টো দিল। তো এইরকম যেহেতু সিনারিওটা হয়, কোনো চ্যাপ্টারটাই তুমি লেস ইম্পর্টেন্ট বলে মার্ক করতে পারবে না। হ্যাঁ, যেগুলো মার্ক করেছি এগুলো থেকে অলওয়েজ বেশি প্রশ্ন আসে, এটা ঠিক, এগুলোর নাম্বার অফ কোয়েশ্চেন অনেক বেশি থাকে, কিন্তু বাকিগুলো যে লেস ইম্পর্টেন্ট বা তুমি কম পড়লেও পেরে যাবে, তুমি সেই রকম কিন্তু ব্যাপার নেই। বটানির ক্ষেত্রে তাও কয়েকটা চ্যাপ্টার আছে, কিন্তু বাকি চ্যাপ্টারগুলো এতটাই বেশি ইম্পর্টেন্ট যে এগুলো তোমাকে এত ভালো করে পড়তে হবে যে যাতে এগুলো থেকে যা আসবে তোমাকে পারতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে সবকটা সমান জোর দিয়ে পড়ে যেতে হবে। তো এই পুরো চার্টটা তোমরা দেখে নিশ্চয়ই খুব ভালো করে বুঝে গেছো কোনটা থেকে কটা করে প্রশ্ন এসেছে, কোন চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে। তো এইটা সবসময় মাথায় রাখবে। এই যে চ্যাপ্টারগুলোর আমি নাম বললাম, যেগুলো এখানে মেনশন করা আছে, সেগুলো একটা কাজ করবে, বইয়ের চ্যাপ্টারের প্রথমে ইন্ডেক্সে আর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বড় করে স্টার মার্ক দিয়ে রাখবে, যে এগুলো আমাকে বহুবার রিভাইজ করতে হবে, এগুলো আমাকে বহুবার পড়ে যেতে হবে, আর এগুলো থেকে আমাকে শয়ে শয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমার নিতে একটা ভালো রেজাল্ট আসবে। এবারে নেক্সট যে কথাটা বলবো, আমি এক্ষুনি তোমাদেরকে বলছিলাম যে নিতে কিছু কন্ট্রোভার্সিয়াল প্রশ্নও কিন্তু এসেছে, যেগুলো আউট অফ সিলেবাস কিনা, এনসিআরটির বাইরেও প্রশ্ন আসছে কিনা, সেগুলো দেখানোর জন্য তোমাকে আমি এটা রেখেছি। দেখো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটাতে দেখো, এখানে কিছু না, জানতে চেয়েছে যে অটো ইমিউন ডিসঅর্ডার কোনটা, মানে যেটাকে বলছে স্বতঃসংক্রামকতা জনিত বিকৃতি, ঠিক আছে? ইংলিশ বাংলাটা হচ্ছে এটা। তো অটো ইমিউন ডিসঅর্ডার, এখানে দেখো এই একদম ডিরেক্ট এই দুটো কিন্তু বইতে লেখা আছে, মায়াস্থেনিয়া গ্রেভিস আর রিউমাটয়েড আর্থরাইটিস, এই দুটো একেবারে চোখ বন্ধ করে লেখা আছে বইতে উদাহরণ, যে এরা দুজন অটো ইমিউন ডিসঅর্ডার। আর এই যে নয়, মাস্কিউলার ডিস্ট্রফি নয়, গাউট নয়, এগুলোও কিন্তু তোমরা বই পড়ে বইয়ের থেকেই ইনফরমেশনটা পেয়ে যাবে। কিন্তু যেটা দুর্ঘটনা ঘটলো সেটা হচ্ছে লুপাস, এই যে একটা রোগের নাম দিয়েছে, এই রোগটার নাম কিন্তু কোনো এনসিআরটির কোথাও লেখা নেই। এটা যে অটো ইমিউন ডিসঅর্ডার হতে পারে সেটা বাচ্চারা তাহলে জানবে না? আমি তো টিচার, আমি না হয় জানছি, কিন্তু বাচ্চারা কি করে দেখবে যে এটা এটা কি, তাহলে ঘাবড়ে যাবে। কিন্তু দেখো, এটা যতই বাইরে থেকে আসুক,
তুমি যখনই এইখানে অপশানগুলো দেখবে তখন কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। কিভাবে দেখো, এই ডিটা আর এই সিটা যদি কোথাও থাকে তাহলে সেই অপশানটা কিন্তু হবে না, তাই তো? এখানে ডি আছে, হবে না। এখানে সি আছে, হবে না। এখানে সি আর ডি দুটোই আছে, তাহলে এটাও হবে না। এইভাবে তোমাকে বাদ দিয়ে যেতে হবে। আর এখানে সি আর ডি দুটোর মধ্যে একটাও নেই, তাহলে এই অপশানটাই তো হবে। তুমি যদি এটা নাও জানো তাহলেও কিন্তু তুমি এটা করে আসতে পারবে, কারণ বাকি দুটো যে নয় সেটা তুমি জানো। তার মানে তোমাকে এখানে নেগেটিভ, মানে কোথায় অপশানটা নেই সেটা তোমাকে খুঁজে বার করতে হচ্ছে, যে এই দুটো তো একেবারেই নয় অটো ইমিউন ডিসঅর্ডার, তাহলে খুঁজি কোথায় কোথায় দেওয়া আছে, সেইগুলো হবে না। ব্যাস, সিম্পলি এইভাবে যদি করো অ্যান্সারটা, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা বেশ সোজাই। শুধু এই দুটো জানলেই হবে যে এই দুটো হয় না। হয় না কোনগুলো যদি একবার ডিটেক্ট করো, তুমি আনসারটা পাচ্ছ। তাহলে এরকম যদি দেখো যে এই ধরনের ডিজিজ দিয়েছে বা এই ধরনের নাম তুমি পাচ্ছ যেটা এনসিআরটিতে পাওনি, এই প্রশ্নটাকে তাহলে বলতেই পারো যে এনসিআরটির বাইরে থেকে এসেছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এই অপশানটা যদি খুব ভালো করে দেখো, এই অপশানটা তোমাকে তাকিয়ে দেখতেই হচ্ছে না। এটা যদি নাও জানো তাও তুমি আনসারটা কিন্তু করতে পারবে, পারার কথা। তো এই রকমই কিন্তু এনসিইআরটির বাইরে প্রশ্ন আসে। আবার একটা এক্সাম্পল দেখো, এই প্রশ্নটা দেখো, এটা আরেকটা জটিল প্রশ্ন এসেছিল। কি বলছে যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, 1 নম্বর বিবৃতি 1 আর বিবৃতি 2। বিবৃতি 1-এ বলছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়ই দ্বিপর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এটা একেবারে সঠিক তথ্য, তাই তো? সোজা, একদম সোজা স্টেটমেন্ট। এটা মাধ্যমিক যারা দিয়ে এসেছে তারাও বলতে পারবে যে হ্যাঁ এই তথ্যটা সঠিক। এবারে নেক্সট যে তথ্য দিয়েছে, ক্লোরোপ্লাস্টের তুলনায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অপেক্ষাকৃত কম ভেদ্য, মানে লেস পারমিয়েবল। এটা কি বলো তো? তোমরা এনসিআরটিতে কি পড়েছো জানো? যে এর দুখানা পর্দা থাকে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের, এবং বাইরেরটা হচ্ছে পারমিয়েবল আর ভেতরেরটা হচ্ছে সেমি পারমিয়েবল বা লেস পারমিয়েবল। এই তথ্যটা কিন্তু ঠিক, মানে এটা লেস পারমিয়েবল আর এটা মোর পারমিয়েবল। এই তথ্যটা, এই অবধি তথ্যটা ঠিক, কিন্তু এটা মাইটোকন্ড্রিয়া দুটোর ক্ষেত্রে, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুটোর ক্ষেত্রেই কিন্তু এই তথ্যটা সঠিক, আর যেটা তুমি এনসিআরটিতে পাচ্ছ। কিন্তু এই তথ্যটা তুমি পাচ্ছ না যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটা, মানে ক্লোরোপ্লাস্টের কি এটা বেশি না ক্লোরোপ্লাস্টের এটা কম, এই জিনিসটা তুমি পাচ্ছ না। অ্যাকচুয়ালি এটা হয়তো কোয়েশ্চেন করতে গিয়ে ভুল হয়ে গেছে, যে এটা ক্লোরোপ্লাস্টের তুলনায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা না লিখে যদি বহিঃপর্দার তুলনায় অন্তঃপর্দা অপেক্ষাকৃত কম ভেদে এই কথাটা লিখতো, তাহলে এটা চোখ বন্ধ করে সঠিক হতো। কিন্তু এখানে যেহেতু এইভাবে বলেছে, এইটা ঠিক জানা নেই, তাই এই ক্ষেত্রে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমার মতে আমি এইটা দাগ দিয়েছি, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। এই ক্ষেত্রে যারা এইটা আনসার করে এসেছো যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক, তাদেরও কিন্তু এনসিআরটি মার্কস দিতে পারে, কারণ এটা যেহেতু নেই বইতে কোথাও। এই এই যে তথ্য ক্লোরোপ্লাস্টের থেকে মাইটোকন্ড্রিয়ার কি বেশি বা কম, সেই জিনিসটা কিন্তু তোমাদের জানার কথা নয়। তোমরা দুটো অর্গানেলের মধ্যে কিন্তু ওইভাবে কম্পেয়ার করছো না। তো সেই ক্ষেত্রে এটাও যারা দিয়েছো 1 নাম্বারটা, তাদের ক্ষেত্রেও রাইট হবে। এই 3 নাম্বার অপশন যারা দিয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু এনসিআরটি মার্কস দেবে। এটা আমার মনে হয় প্রতিবারই এটা হয়। তো এটা আমি লাল মার্ক দিয়ে রেখেছি, যেহেতু হয়ে গেল, হ্যাঁ এটা আমি লাল মার্ক দিয়ে রেখেছি যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল। যতক্ষণ না এনসিআরটি অফিসিয়াল আনসার কি বার করছে ততক্ষণ বুঝতে পারবো না। তো এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। এই দেখো এখানে আরেকটা প্রশ্ন এসেছে, এটা কিন্তু এমনি জেনারেলি সোজা, মানে এত অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কোনো বাস্তুতন্ত্রের প্রথম খাদ্যস্তরের প্রকৃত প্রাথমিক উপাদান, মানে এনপিপি, যেটা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বলে,
সেই এনপিপিটার মান দেওয়া আছে এইটা, ধরে নাও তুমি 100x, ঠিক আছে। এবার এটা কি বলেছে, বাস্তুতন্ত্রের প্রথম খাদ্যস্তর, যদি আমি এইভাবে বাস্তুতন্ত্র আঁকি এবং এইটাকে যদি ফার্স্ট ট্রফিক লেভেল ধরি, এটা ফার্স্ট ট্রফিক লেভেল, তাহলে এটা বলছে এইটা 100। এবার এইটা তাহলে কত হবে, এবার তৃতীয় স্তর, এই যে তৃতীয় চেয়েছে তোমার কাছে, থার্ড এরটা কত হবে। যদি তুমি এটা 10% রুলে করো তাহলে নেক্সটটা হবে 10x, তারপরেরটা হবে x, তো থার্ড এরটা হওয়ার কথা x, তাই তো? ঠিক তাই, এইখানে x আছে, তো এইটা আমার সঠিক হওয়ার কথা, এই প্রশ্নের উত্তরটা আমার সঠিক হওয়ার কথা। কিন্তু এইখানে একটা জিনিস দিয়েছে যে আমার জিপিপি কত হবে, আমাকে কিন্তু এনপিপি চায়নি, জিপিপি চেয়েছে। কিন্তু এখানে জিপিপি বার করার জন্য আরটা তো দেওয়া নেই, এনপিপি মানে কি জিপিপি মাইনাস আর, এবার আরটা তো এখানে মেনশন করা নেই, তাহলে তুমি আর ছাড়া তুমি বার করবে কি করে জিপিপির রেটটা। যদি তুমি বার নাও করতে পারো, তোমার ধরে নেবে কি যে না জিপিপি এনপিপির থেকে বেশি হয়, তাহলে এখানে জিপিপি এনপিপির থেকে বেশি হবে, তাহলে হতে পারে এইটা 10x, এটা হচ্ছে x এর থেকে বেশি, তাহলে এটা উত্তর হবে। তাহলে এইটাও যদি কেউ করে থাকো, যেহেতু এখানে জিপিপি চেয়েছে, এখানে যেহেতু জিপিপির মান চেয়েছে, তাহলে এটাও কিন্তু এনটিএ রাইট বলে ডিক্লেয়ার করতেও পারে। তো এখনো জানা নেই এটা আনসার কি, যখন ফাইনালি তোমরা পাবে তখনই বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে কি তোমরা বলবে যে ম্যাম এনসিআরটির বাইরেও প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে? হ্যাঁ, কঠিন কয়েকটা প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলো দিয়ে অ্যাকচুয়ালি বাচ্চারা ওই কয়েক নাম্বারের জন্য অনেকখানি র্যাঙ্ক তাদের আগে পিছে হয়ে যায়, এই জন্য কয়েকটা কঠিন প্রশ্ন দেওয়া হয়, আর এগুলোকে কঠিন প্রশ্নের মধ্যেই ধরা হয়। সোজা প্রশ্ন এগুলো মোটেই না, তোমাকে ভাবতে হচ্ছে একটু। যেরকম এখানে তুমি ডিরেক্টলি যদি আনসারটা চাইতো তুমি এক্সটাই দিতে, কিন্তু যেহেতু জিপিপি চেয়েছে একটু বেশি হবে, এই ধরনের প্রশ্নও কিন্তু নিতে আসে। তো তোমাদেরকে সেগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে। বাট যখন তোমরা প্র্যাকটিস করবে, তোমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে প্রশ্ন, এই যে চার্ট দেখো, সিঙ্গেল চয়েস কিন্তু বেশি, তোমাদের কিন্তু অনেকখানি নাম্বার এইগুলোর উপর ডিপেন্ড করছে, এই সিঙ্গেল চয়েস, এই ম্যাচ দ্য কলাম, এগুলোর উপরে খুব বেশি করে ডিপেন্ড করছে, যেগুলো ডিরেক্ট প্রশ্ন, মাল্টি স্টেটমেন্ট। তো শুধুমাত্র ডিফিকাল্ট কয়েকটা কোয়েশ্চেনের পিছনে ছুটতে গিয়ে নিজেদের প্রিপারেশনের টাইমেও কিন্তু সময় নষ্ট বেশি করবে না, কারণ এই তিনটে বা খুব বেশি ডিফিকাল্ট যদি দেখো, যে আমি বলছি যে ডিফিকাল্ট প্রশ্ন এসেছে হচ্ছে এখানে 9, 10, 11, 11খানা ডিফিকাল্ট প্রশ্ন বায়োলজিতে এসেছে, কিন্তু এই 11টা প্রশ্ন বাদ দিয়েও যদি এগুলো বাকিগুলো সমস্তটা তোমরা কারেক্ট করো, তাহলেও কিন্তু তোমাদের র্যাঙ্ক অনেকটা এগোনো থাকে। আর এই ডিফিকাল্ট লেভেলের যে প্রশ্ন, সেগুলো যদি নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, যে ইজি প্রশ্ন মিডিয়াম প্রশ্ন আমার কাছ থেকে ছাড়বে না, আমি কোনোটা বাদ দেব না, সেই ক্ষেত্রে দেখবে প্রিপারেশনটা সেই লেভেলের হয়ে গেছে যে তুমি 11টার মধ্যে ইজিলি তুমি 6টা প্রশ্ন কি 7টা প্রশ্ন করে আসতেই পারছো। তখন বাকি যে 4টে প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে হয়তো তোমার মনে হচ্ছে যে না এগুলো আমি ধরতে পারছি না, সেগুলোকে একেবারেই ছেড়ে দেবে। কিন্তু যখন নিজে প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলোর পিছনেও খুব মারাত্মক হচ্ছে না আবার হচ্ছে না আবার করে করে বেশি সময় নষ্ট করবে না, একবার কনসেপ্টটা বুঝে নেবে, দেখে নেবে, তারপরে আবার নেক্সট প্রিপারেশনে মুভ অন করে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা যথেষ্ট ভালো করে বুঝতে পেরে গেছো যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন বেশি আসবে, আর এনসিআরটির বাইরে তোমাদের কিছু পড়তে হবে কিনা। না, এনসিআরটিটাই ভালো করে পড়তে হবে, তার বাইরে যাওয়ার দরকার নেই, তার বাইরে গিয়ে এখন সময় নষ্ট করার কোনো দরকার নেই, এনসিআরটি ভালো করে পড়ো, দেখবে ঠিক পারবে। যারা 26-এ নিট দেবে তাদের জন্য বলবো 11-এর সময় একদম নষ্ট করবে না, এখন থেকে পড়ো। দেখতেই পাচ্ছ যে 11-এর ওয়েটেজ কিন্তু নিটে বেশি আসে, তো সেই 11 যদি তোমরা ফাঁকি মারো তাহলে তোমাদের নিট পাওয়ার চান্সও কিন্তু অনেকখানি ড্রপ করে যায়। তো যারা 26-এ নিট দেবে অবশ্যই তারা কিন্তু 11টা ফাঁকি মেরো না।
আর যারা 25-এ নিট দেবে তারা যারা ভালো করে পড়েছো তাদের তো ওয়েল অ্যান্ড গুড, বাট যারা 11-12-এ ফাঁকি মেরে এসেছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা যাই পড়ো না কেন এখন 12-এর একেবারে নিটের মতন করে পড়ো। বোর্ডের জন্য আলাদা করে পড়তে হয় না, সব বোর্ডের গুলো এমনিই হয়ে যায় নিটের পড়া করলেই। কিন্তু যখনই পড়বে 11-এর কিছু জিনিস রিভাইজ অবশ্যই করবে, শুধু 12 পড়ে যাচ্ছ এরকম করো না। তোমাদের এখন থেকে কিন্তু 11-এরও কিছু জিনিস রিভাইজ করতে শুরু না করলে লাস্টে গিয়ে তোমরা কিন্তু হিমশিম খাবে, 11 না পড়া থাকলে নিটও পাবে না। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে, তোমাদের আইডিয়া সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।